হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল লার্ন উইথ অরিজিৎ। আজকের ভিডিওটি অত্যন্ত ইনফরমেটিভ এবং গুরুত্বপূর্ণ একটি ভিডিও হতে চলেছে তাদের জন্য, বিশেষ করে সামনে যাদের কেপিএসআই এবং ডাব্লিউবিএসআই এর পিইটি পিএমটি আছে। ঠিক আছে, তোমরা জানো কেপিএসআই এর পিএমটি পিইটির ডেট অফিসিয়ালি অলরেডি পিআরবি দিয়ে দিয়েছে। ডাব্লিউবিএসআই এর ডেট এখনও দেয়নি, কিন্তু আশা করা যাচ্ছে খুব দ্রুত সেটাও দিয়ে দেবে এবং খুব দ্রুত সেটা সম্পন্ন হবে। তাই তোমাদের হাতে আর বেশি সময় নেই, তোমরা নিশ্চয়ই পিইটি এবং পিএমটির জন্য খুব জোর কদমে প্রিপারেশান চালিয়ে যাচ্ছ, সেই আশা করছি। পিইটি এবং পিএমটিটাকে কেউ ক্যাজুয়ালি নেবে না, ওটাকে খুব সিরিয়াসলি নেবে। ঠিক আছে, ওটা একটা স্টেজ যেটাকে তোমাকে কোয়ালিফাই করতে হবে। ওর কোনো নাম্বার যোগ হবে না, কিন্তু ওটাকে তোমাকে পাস করতেই হবে, না হলে তুমি পরের স্টেজে যেতে পারবে না। ঠিক আছে, এটা তোমরা জানো বেসিক জিনিস। আমি ডাব্লিউবিএসআই 2020 যে ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট এবং ফিজিক্যাল এলিজিবিলিটি টেস্ট হয়েছিল, সেখানে আমি পার্টিসিপেট করেছিলাম। ঠিক আছে, আমার কি কি এক্সপিরিয়েন্স ছিল, কিভাবে গ্রাউন্ডটা সম্পন্ন হয়েছিল। ঠিক আছে, আমি অবভিয়াসলি ওখানে পাস করেছিলাম। ঠিক আছে, কি কি ডকুমেন্টস লাগে, যাবতীয় সমস্ত তথ্য আমি এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে শেয়ার করব। ঠিক আছে, আশা করছি ভিডিওটা দেখে তোমাদের অনেক ডাউট ক্লিয়ার হবে এবং ভিডিওটা তোমাদের জন্য খুব হেল্পফুল হবে। আর একটা ডাউট তোমাদের থাকে ইউবিএবি রিলেটেড, যে কখন এবং কিভাবে ইউবিএবি আমি প্রেফার করতে পারবো, বা আমি ফর্ম ফিল আপের সময় যে প্রেফারেন্স দিয়েছি সেই অনুযায়ী হবে কি না, বা প্রেফারেন্স চেঞ্জ করা যাবে কি না। আমি অলরেডি আগেও একটা ভিডিওতে তোমাদেরকে এটা আলোচনা করে দিয়েছি, এখানেও একটু ছোট করে আলোচনা করে দেবো। ঠিক আছে, তাহলে আমার ওভারঅল পিইটি পিএমটির কি এক্সপিরিয়েন্স ছিল সেটা এখানে ডিসকাস করব। ঠিক আছে, আশা করছি তোমাদের সমস্ত ডাউট আমি ক্লিয়ার করতে পারবো। তাহলে চলো শুরু করা যাক। ফার্স্টে তোমাদের কি হবে, প্রিলিমসের রেজাল্ট আউট হবে। কেপিএসআই এর অলরেডি প্রিলিমসের রেজাল্ট আউট হয়ে গেছে, শুধু ডাব্লিউপিএসআই এর এখনও প্রিলিমসের রেজাল্ট আউট হতে বাকি আছে, তাই তো? দুটোর ক্ষেত্রেই পিইটি এবং পিএমটি একই, তাই না? রিকোয়ারমেন্টগুলো একই, এবং রান বা ছোটা যেটা আছে সেটাও একই, দৌড়াতে হবে। ঠিক আছে, তাহলে প্রিলিমসের রেজাল্ট আউট হবে। রেজাল্টে আউট হওয়ার পরে যারা পাস করবে ও সেখানে যারা শর্ট লিস্টেড হবে পিইটি পিএমটির জন্য, তাদের কিছুদিন পর অ্যাডমিট কার্ড বার হবে। তোমরা জানো যে কেপিএসআই এর অ্যাডমিট কার্ড খুব দ্রুত আসতে চলেছে পিইটি পিএমটির জন্য। ঠিক আছে, তাহলে অ্যাডমিট কার্ড বার হবে। অ্যাডমিট কার্ড বার হওয়ার পর ওখানে দেখবে তোমাদের কোন ডেটে কোন সময় রিপোর্টিং টাইম যাবতীয় ডিটেলস দেওয়া থাকবে, এবং কোথায় রিপোর্ট করতে হবে বা কোথায় তোমাদের পিইটি পিএমটি হবে সেই সমস্ত ডিটেলস সমস্ত কিছু দেওয়া থাকবে। তার সাথে সাথে নিচে কিছু ইনস্ট্রাকশন থাকবে, সেখানে তোমাদের কি কি ডকুমেন্টস নিয়ে যেতে হবে সেগুলো ওখানে উল্লেখ করা থাকবে, এবং সেইগুলো দেখে তোমরা নিয়ে যাবে। আমি এই ভিডিওতে আমার প্রিভিয়াস যে অ্যাডমিট কার্ডে যেখানে কী কী ছিল ডাটা, সেগুলো এখানে তুলে ধরবো। তাহলে তোমরা আগে থেকে একটু প্রিপেয়ার থাকতে পারবে এবং তোমাদের সুবিধা হবে অনেক। ঠিক আছে, তোমরা তো অবভিয়াসলি অ্যাডমিট কার্ড দেখলে পাবেই, জানতে পারবেই, তাও আমি এখানে একটু ডিসকাস করে দিচ্ছি। বোঝা গেল? আশা করছি বিষয়গুলো বুঝতে পেরেছো। আচ্ছা, তোমরা জানো পিইটি পিএমটির কী কী রিকোয়ারমেন্ট আছে, তাও একবার আমি এখানে হাইলাইট করে দিই। পিএমটি এবং পিইটি, তাই তো? ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট অ্যান্ড ফিজিক্যাল এলিজিবিলিটি টেস্ট। ঠিক আছে, অবভিয়াসলি আগে তোমাদের পিএমটি হবে। যদি পিএমটি কোয়ালিফাই করো দেন পিইটি হবে। বোঝা গেল? যদি পিএমটিতেও কেউ বাদ যায় তাহলে কিন্তু সে পিইটিতে পৌঁছাতে পারবে না। ঠিক আছে, এবার কথা হলো যে দাদা পিএমটিতে কি বাদ যায় কেউ? হ্যাঁ বাদ যায়, অনেক বাদ যায়। কিসে কিসে বাদ যায়? হাইটে তো অবভিয়াসলি বাদ যায়। অনেক সময় ধরো 167 সেন্টিমিটার মিনিমাম হাইট রিকোয়ারমেন্ট। ঠিক আছে, কারোর যদি 163 সেন্টিমিটার হয়, 4 সেন্টিমিটার কোনোভাবেই কেউই মেকআপ দিতে পারবে না, সুতরাং হাইটে অবভিয়াসলি বাদ যাবে। চেস্টে বাদ যায়, চেস্টেও বাদ যায় যদি অনেক কম হয়, মানে 79 থেকে এখানে 79 আছে, তো 79 না হয়ে হয়তো 75 হয়ে গেল, 4 সেন্টিমিটার কম, খুব ভীষণ বড় ডিফারেন্স, তাহলে এরকম হলে বাদ যায়। ঠিক আছে, সামান্য একটু কম বেশি হলে হয়তো 79 মিনিমাম রিকোয়ারমেন্ট, কারোর হয়তো 78.4 বা 5 এরকম কিছু হচ্ছে, 79 এক্স্যাক্টলি হচ্ছে না, সেক্ষেত্রে কনসিডার করে নেয়, যারা মেজারমেন্ট করে তারা কনসিডার করে নেয়। ঠিক আছে, কিন্তু ওই যে তোমাদের তারপরে যতই হোক না কেন 79+5, ঠিক আছে, মানে 84, তোমার যদি 78.5টাকে মিনিমাম হিসাবে ওরা ধরে নেয়, তবু তোমাকে 84 পর্যন্ত ফোলাতেই হবে। কিন্তু তোমার অ্যাডমিট কার্ডে কিন্তু 79+5 মানে 84 এটাই লিখবে। ঠিক আছে, তখন কিন্তু 78.5 এটা লেখা যাবে না। ওটা কি, ওরা নিজেরা একটু তোমাদের ব্যাপারে একটু দয়া দেখিয়ে
এটা কনসিডার করে নেয়, ঠিক আছে, মানে যাদের একটু কম হয় তাদের উপরে এটা একটু সিম্প্যাথি দেখি ওটা একটু কনসিডার করে নেয়, কিন্তু আসলে অফিসিয়ালি কিন্তু কনসিডার করা যায় না, ঠিক আছে। ওয়েটে কি বাদ যায়? হ্যাঁ, ওয়েটেও বাদ যায়। ওয়েট যদি 1 কিলো কম থাকে মানে ভীষণ ব্যাপার। 1 কিলো যদি ওয়েট কম থাকে সেসব ক্ষেত্রে তো বাদ যাবেই। ওয়েট হয়তো সামান্য একটু কম থাকলো, 10 গ্রাম 20 গ্রাম, তাও সেসব ক্ষেত্রে মানে যে সমস্ত দাদারা তোমাদের মেজারমেন্ট করবে তারা হয়তো একটু বলবে যে তুমি একটু ওয়েট করো, একটু জল খাও, তারপরে তোমার আবার মেজার করছে যাতে ওয়েটটা যাতে ব্যালেন্স করা যায়। সেক্ষেত্রে ওনারা সাহায্য করবে তোমাদেরকে যতটা সম্ভব, তোমাদেরকে সময় দিয়ে হোক, ঠিক আছে, বা যেভাবে হোক সাপোর্ট করা যায় যাতে মিনিমাম রিকোয়ারমেন্টটা পাস করা যায়। আর তারাও চাকরি পেয়েছে কষ্ট করে, তারাও তো বোঝে যে এর ব্যথাটা কী, এখান থেকে যদি চলে যাও ফিরে যাও তাহলে তার কষ্টটা কী। সুতরাং তারা তোমাদের অনেক হেল্প করবে, কোনো চাপ নেই। তবে তোমরা চেষ্টা করবে হাতে যতদিন সময় পাবে মেজারমেন্টটা ঠিকঠাক রাখার। হাইটটা তো আর মানে হ্যাভক চেঞ্জ করতে পারবে না, চেঞ্জ করা সম্ভব না। ওয়েটটা একটু কন্ট্রোল করার চেষ্টা করবে সবসময়। মানে ওভার ওয়েটে পিআরবি ইন জেনারেল বাদ দেয় না, এখনও পর্যন্ত বাদ দেয়নি, ঠিক আছে। আগে দিত কেপি বাদ দিত, কেপি রিক্রুটমেন্ট বোর্ডে, ঠিক আছে, কিন্তু এখন পিআরবির হাতে যেহেতু দুটো রিক্রুটমেন্টই হবে, কেপিএসআই এবং ডাব্লিউপিএসআই, পিআরবি কিন্তু ওভার ওয়েটে বাদ দেয় না, ঠিক আছে, কখনো দেয়ও নি, ঠিক আছে। মিনিমাম ওদের রিকোয়ারমেন্ট যেটা সেটা থাকলেই পিআরবি কনসিডার করে নেয়, ঠিক আছে। এলএসআই লেডি সাব ইন্সপেক্টর অনলি ইউভি আরাম ব্রাঞ্চ 160 সেন্টিমিটার, আর ওয়েট হলো 49 কিলো মিনিমাম ওয়েট। এর থেকে বেশি হলেও কোনো সমস্যা নেই, 49-এর জায়গায় 59 হলেও সমস্যা নেই, ঠিক আছে, কিন্তু মিনিমামটা যেন থাকা চাই। এসআই এবি 173 সেন্টিমিটার, চেস্ট 86+5 অ্যান্ড ওয়েট 60 কিলো, ঠিক আছে। তাহলে বুঝতে পেরেছো? তাহলে পিএমটিটাও কিন্তু ভাইটাল, এখানটাও পাস করে তারপরে পিএটিতে যেতে হবে, এবং এখানেও কিন্তু অনেক বাদ যায়, অনেক ক্যান্ডিডেট কিন্তু এখানেও বাদ যায়, ঠিক আছে। হাইটেও বাদ যায়, অনেকে চেস্টেও বাদ যায়, অনেকে ওয়েটেও বাদ যায়, ঠিক আছে। এমন কোনো ভাবার কারণ নেই যে পিএমটি তুমি কোয়ালিফাই করেই যাবে 100% শিওর। হ্যাঁ, যাদের 167+ আপ আছে, চেস্ট হয়তো 80+ আছে, তাদের তো কোনো টেনশন নেই। ওয়েট হয়তো 56 কিলো প্লাস আছে, হয়তো 60 কিলোর ওপরে আছে, তাদের কোনো টেনশন নেই, ঠিক আছে, তারা নিশ্চিন্তে থাকতে পারো। যাদের একদম ধারে ধারে গায়ে গায়ে একদম লেগে আছে, মনে করছো একটুখানি সামান্য কম বেশি, তারা একটু এই কদিন একটু ভালো করে টাইম দেবে। বোঝা গেল পিএমটি। আচ্ছা, পিইটি তোমরা জানো ছেলেদের কী হয় 800 মিটার 3 মিনিটে, এবং মেয়েদের কী হয় 400 মিটার 2 মিনিটে, ঠিক আছে। মেল এবং ফিমেল ক্যান্ডিডেট, মেল ইউবি এবি বোথ 800 মিটার 3 মিনিট, ঠিক আছে। ইউভিএবির ফাইনাল ডিফারেন্সটা কোথায় হয়? এই পিএমটি থেকে। কেন? কারণ এবির ক্ষেত্রে ইউভির থেকে এই হাইট, চেস্ট এবং ওয়েটের রিকোয়ারমেন্টগুলো কিছু বেশি। সুতরাং যারা এদের মিডিলের মধ্যে লাই করে, হয়তো এইটা কোয়ালিফাই করলো কিন্তু এটা করতে পারলো না, তারা অবভিয়াসলি শুধু ইউভির জন্যই সিলেক্টেড থাকে। আর যারা এটাকে আপ করে যায়, এটাকে কভার করে যায়, তারা বোথের জন্য সিলেক্ট হয়ে যায়। সুতরাং তাদের কাছে শুধু ক্ষমতা আছে যে প্রেফারেন্স দেওয়ার, আমি এবি দেবো বা ইউবি দেবো, শুধু তারাই প্রেফারেন্স দিতে পারবে। যারা এটা এবং এদের মধ্যে লাই করবে তারা প্রেফারেন্স দিতে পারবে না, তারা অনলি ইউবির জন্য সিলেক্টেড থাকবে। বোঝা গেল? এবার আসছে আমি এক এক করে আলোচনায়। আচ্ছা, ট্রাক ট্রাক ইন জেনারেল 200 মিটার ট্রাকই দেবে, ঠিক আছে। 400 মিটার ট্রাক নেই খুব একটা, সব জায়গায় 200 মিটার ট্রাকই আছে, 200 মিটার ট্রাকই দেবে। 800 মিটারের রান তো শর্ট রান, ছোটো রান, 200 মিটার ট্রাক দেবে। 800 মিটার দিলে 4 পাক এবং 400 মিটার দিলে 2 পাক দিতে হবে, তাই তো? আচ্ছা, এইবার এক এক করে আমি প্রসিডিওরগুলো বলি, ঠিক আছে। ফার্স্টে কী হবে, তোমরা রানের যে দিনটা থাকবে সেই দিনে অ্যাডমিট কার্ড ডাউনলোড করে নিয়ে সেই দিন তোমাদের যে রিপোর্টিং টাইম থাকবে, কারোর দেখবে 6:30 রিপোর্টিং টাইম, কারোর দেখবে 8:30 কি 9টা রিপোর্টিং টাইম, এরকম রিপোর্টিং টাইম থাকবে। যাদের যে রিপোর্টিং টাইম থাকবে তার 1 ঘন্টা আগে, মিনিমাম 1 ঘন্টা আগে পৌঁছে যাওয়ার চেষ্টা করবে, ঠিক আছে। 1 ঘন্টা হোক কি 1.5 ঘন্টা হোক, আগে পৌঁছে যাওয়ার চেষ্টা করে। একটা জিনিস মাথায় রাখবে, তুমি যত তাড়াতাড়ি পৌঁছাতে পারবে, যত তাড়াতাড়ি গিয়ে লাইন দিতে পারবে, তুমি কিন্তু তত তাড়াতাড়ি মানে দৌড়ানোটা শেষ করে ফেলতে পারবে। জানো বেলা হলে রোদ বাড়বে, কষ্ট আরও বেশি, সুতরাং চেষ্টা করবে যত তাড়াতাড়ি লাইন দিয়ে সকাল সকাল দৌড়ানো যায়। বোঝা গেল? আচ্ছা, অনেকে যাদের দূরে রান থাকে, ভোরবেলা যারা পৌঁছাতে পারে না, তারা আগের দিন রাত্রেও চলে যায়, গিয়ে রাত্রে থেকে সকালবেলার মধ্যে গ্রাউন্ডে এন্ট্রি নিয়ে নেয়, ঠিক আছে। আচ্ছা, এবার গ্রাউন্ডে এন্ট্রি নিয়ে নিলে তোমাদের দেখবে লাইন আপ করে এরকম বসিয়ে দেবে, বলবে বসে থাকো। তারপর এবার এখান থেকে কিছু, এখান থেকে কিছু, এখান থেকে কিছু তুলতে পারে, বা এখান থেকে হয়তো ফার্স্ট লাইন থেকে 15টা ছেলে তুলে নিল, নিয়ে যাবে। নিয়ে গিয়ে তোমাদের এবার ডকুমেন্টস কিছু চেক হবে, যে যে ডকুমেন্টসগুলো তোমাদের অ্যাডমিট কার্ডে মেনশন থাকবে নিয়ে যাওয়ার জন্য, সেইগুলো একটু চেক হবে, ঠিক আছে। সেগুলো চেক হয়ে গেল, চেক হয়ে গিয়ে তুমি পরের স্টেজে যাবে, সেখানে তোমার পিএমটি হবে, ঠিক আছে।
এখানে তোমার পিএমটি হবে। পিএমটির আগে তোমরা একটু জল খেয়ে নেবে, বাথরুম টয়লেট যা দরকার সব করে নেবে। এইবার তোমাদের পিএমটি হবে। একে একে প্রথমে হাইট, ওয়েট সব কিছু মেজারমেন্ট হয়ে যাবে, চেস্ট 3টে পটপট মেজারমেন্ট হয়ে যাবে। এখানে যদি পাস করতে পারো পরের স্টেজে চলে গেলে, এখানে যদি পাস করতে না পারো এখান থেকে রিটার্ন আবার তোমাকে বাড়ি চলে আসতে হবে। ঠিক আছে, পরের স্টেজে চলে গেলে, এবার পরের স্টেজে যাওয়ার সময় এবার কী হবে, এবার তোমার মেন হলো পিইটি, ফিজিক্যাল এলিজিবিলিটি টেস্ট, তোমার রান হবে, তাই তো। এইবার এখানে আসি যে এখানে রানটা কী করে হয়। ধরো এটা একটা গোল ট্রাক, ঠিক আছে, গোল তো দেয় না, এটা ওভাল শেপ টাইপের ট্রাক দেয়, ঠিক আছে। এখানে স্টার্টিং পয়েন্ট, ঠিক আছে। এইবার এখানে একটা সেন্সার ওদের লাগানো থাকে, আর তোমাদের মাথায় একটা করে সেন্সার টুপি টাইপের একটা করে জিনিস পরিয়ে দেবে, ঠিক আছে। আর এখানে ওদের একটা সেন্সার লাগানো থাকে। তোমার আর সময় বা পাক কোনো না, পাকটা নিজের মনে মনে কাউন্ট করতে হবে, কারোর পাক তো কেউ কাউন্ট করে দেবে না। তোমার আর সময়ের দিকে তাকাতে হবে না, কোনো কিছু ভাবতে হবে না, তুমি শুধু মানে ছেলেদের ক্ষেত্রে বলছি, ফটফট করে 4 পাক কমপ্লিট করে দেবে, ব্যাস আর কোনো কাজ নেই, ফটাফট 4 পাক কমপ্লিট করে দেবে, ঠিক আছে। আর মেয়েরা, ফিমেল ক্যান্ডিডেটরা 2 পাক কমপ্লিট করে দেবে, ঠিক আছে। এবার হাতে ঘড়ি নিয়ে দৌড়বে কি দৌড়বে না, কেউ যদি কারো যদি দৌড়ানো অভ্যাস থাকে হাতে ঘড়ি নিয়ে, সে দৌড়তে পারো, কিন্তু দৌড়ানো লাগে না। কেন? কারণ এখানে যেখানে তোমার স্টার্টিং পয়েন্ট, এখানেই এই বাঁশ পুঁতে এটা প্যান্ডেল মতো ছোটো খাটো করা থাকে, এখানে এরকম বড় ডিজিটাল ক্লক থাকে। তুমি যখন এই পাকটা শেষ করে এসে এখানে চলে আসবে, এখান থেকে তুমি যখন এইটুকুনের মধ্যে যাবে তখনই তোমার সময় তুমি দেখে নিতে পারবে যে কত সময় হলো, বা 3 মিনিট হতে বা 2 মিনিট হতে আর কত সময় বাকি আছে। সুতরাং প্রতি পাকেই প্রতি ল্যাপসেই তুমি তোমার টাইম দেখে নিতে পারবে। বরং তুমি যদি হাতে ঘড়ি পরে দৌড়াও, হাতে সঙ্গে ঘড়ি নিয়ে যেতে পারো, দেখার দরকার নেই, সঙ্গে তো থাকুক, যদি বাই চান্স এটা ডিজিটাল ক্লকটা না থাকে, কিন্তু থাকে, আমি যতগুলো রান করেছি থাকে, ঠিক আছে। এবার ডিজিটাল ক্লকে তুমি দেখে নেবে, তাহলে তোমার আর হাতে বারবার ঘড়িতে দেখা লাগবে না, এখানে পরিষ্কার দেখা যাবে, ঠিক আছে। তাহলে প্রতি পাকে টাইম দেখে নিলে এবং শেষ পাকেও টাইমটা দেখে সেইভাবে আরও জোরে টানতে পারবে, এখান থেকে জোরে টেনে টাইমের মধ্যে ঢুকিয়ে দিতে পারবে, ঠিক আছে। বারবার যদি হাতের দিকে তাকাও তাহলে রানে আবার সমস্যা হয়, একটু শ্বাসের সমস্যা হয়ে যায়, ঠিক আছে। আচ্ছা, এটা গেল ঘড়ির ব্যাপারটা। আর কি কি, শুজ, শুজ পরে দৌড়াতে পারো, না পরেও দৌড়াতে পারো, ঠিক আছে। ইওর চয়েস, তোমার ব্যাপার, তোমার পছন্দ, কোনো ব্যাপার না। ওখান থেকে কিছু বলবেও না তোমাকে পরে দৌড়াতে না পরে দৌড়াতে। তবে আমি বলবো যাদের সকাল সকাল দৌড়ানো হয়ে যাবে, তারা যদি মানে খালি পায়ে দৌড়ানো তাদের যদি অভ্যাস থাকে তাহলে দৌড়াও, কিন্তু যাদের একটু বেলায় রান পড়বে, মাঠ কিন্তু গরম হয়ে যাবে, ঠিক আছে। এবার সে ঘাসের মাঠ হতে পারে, ইন জেনারেল ঘাসের মাটি হয়, কিছু কিছু জায়গায় হয়তো বালিযুক্ত মাটি থাকতে পারে, কিছু কিছু জায়গায় হয়তো একটু একটু কি ল্যাটেরাইট টাইপের মাটি থাকতে পারে, ঠিক আছে। এবার যখন রোদ পড়বে তখন জানো ওগুলো গরম হবে খুব, ঠিক আছে, তখন কিন্তু খালি পায়ে দৌড়াতে অসুবিধা হবে। অনেকেই হয়তো খালি পায়ে দৌড়ানো বাড়িতে প্র্যাকটিস করে, ঠিক আছে। সুতরাং চেষ্টা করবে শু পরেও প্র্যাকটিস করার, ঠিক আছে। আলটিমেটলি কীভাবে কোন সিচুয়েশানে বা কোন সময় দৌড়াতে পারবে তা তো জানো না। হয় যদি সাপোজ ধরো 12টায় দৌড়ানো পড়লো তোমার, তখন তো চাপ হয়ে যাবে, তখন খুব রোদ, ঠিক আছে। সুতরাং শু পরে একটু প্র্যাকটিস করো, কিন্তু কোনো বাধ্যবাধকতা নেই, তুমি যদি চাও খালি পায়ে দৌড়তে পারো, ঠিক আছে, সম্পূর্ণ তোমার ব্যাপার। এইবার সব থেকে ভাইটাল জিনিস পাশের হার, ঠিক আছে। এটা একটা খুব গুরুত্বপূর্ণ এবং ইম্পর্ট্যান্ট স্টেজ, ঠিক আছে। এখানে দেখবে প্রচুর ছেলেপিলে, প্রচুর ছাত্রছাত্রী ক্যান্ডিডেট রানে কিন্তু ফেল করবে, ঠিক আছে। অনেকে তো পিএমটিতে ফেল করার সম্ভাবনা খুব কম থাকে, ম্যাক্সিমাম পিইটিতে ফেল করবে। দেখবে হয়তো 60% থেকে 70% ছেলে হয়তো পাস করবে, বা তাও হয় না, অনেক সময় আরও কম হয়ে যায়, ঠিক আছে। কোনো কোনো লটে হয়তো 15 জনকে ছাড়লো একসাথে, হয়তো 7-8 জন পাস করে, 50%ও পাস করে। কোনো কোনো লটে হয়তো 12 জন পাস করলো, 3 জন কি 4 জন ফেল করলো। অ্যাভারেজ 60 থেকে 70% ইন জেনারেল পাশের হার থাকে, মানে আমার সময় এরকমই ছিল, 60 থেকে 65% মতো পাশের হার ছিল পিএটিতে, ঠিক আছে। তার মানে বুঝতে পারছো কতটা পরিমাণ ছাত্রছাত্রী বা ক্যান্ডিডেট এখানে কমে যাচ্ছে, বাদ যাচ্ছে, ঠিক আছে। তারা মেন্সে কোয়ালিফাই মানে বসতেই পারবে না, ফাইনাল তো দূরে থাক, প্রথম তো যেতেই পারবে না, ঠিক আছে। তাহলে এই পর্যন্ত বোঝা গেল। নেক্সট, এইবার রান কমপ্লিট করার পর যদি তুমি পাস করতে পারো, ঠিক আছে, এবং যদি তুমি পিএমটিতে ফিজিক্যাল মেজারমেন্ট টেস্টে এবির জন্য কোয়ালিফাই করে থাকো, যেহেতু এবির কোয়ালিফিকেশন রিকোয়ারমেন্টটা একটু বেশি লাগে, তাহলে যদি তুমি এটাও কোয়ালিফাই করে থাকো, তখন তোমাকে একটি ফর্ম দেবে। কিসের ফর্ম? প্রিফারেন্সের ফর্ম। আর যারা এবির মেজারমেন্টটা পিএমটি কোয়ালিফাই করবে না, তারা অবভিয়াসলি ইউবির জন্য শুধু সিলেক্টেড হয়ে যাবে। আর যারা এবিতে ওই মেজারমেন্ট টেস্ট কোয়ালিফাই করবে, তাদের একটা প্রেফারেন্স ফর্ম দেবে, ঠিক আছে। সুতরাং সেখানে তাদের ডিটেলস সমস্ত কিছু লিখতে হবে, লিখে প্রেফারেন্স দিতে হবে, 1 নম্বর আর 2 নম্বর প্রেফারেন্স দিতে হবে, ঠিক আছে। এবার আমি এখানে বলবো তোমাদের যেটা পছন্দ
কাট অফের কথা এখানে চিন্তা করবে না, তোমাদের যেটা পছন্দ, এবি পছন্দ কি ইউবি পছন্দ, যেটা পছন্দ বা যেটা তুমি হতে চাও, যেটা হিসাবে তুমি নিজেকে দেখতে চাও, সেটাকে ফার্স্ট দেবে, পরেরটাকে সেকেন্ড দেবে। ঠিক আছে, যেটা পছন্দ, যেটা তুমি হতে চাও, কোনটা কাট অফ বেশি যায়, কোনটা কাট অফ কম যায়, কোনো কিছু দেখার দরকার নেই। ঠিক আছে, কারোর ধরো এবি পছন্দ, সে এবি ফার্স্ট প্রেফারেন্স দিল, ইউবিকে অবভিয়াসলি সেকেন্ড প্রেফারেন্স দিল। এইবার ধরো ইন জেনারেল কী হয়, ইউবির কাট অফ হয়তো বেশি গেল, এবির কাট অফ হয়তো একটু কম গেল। ঠিক আছে, এইবার সে এতটা নাম্বার পেল যে সে ইউবির কাট অফও ক্লিয়ার করে গেল, কিন্তু প্রথম কেসে সে কি, যেহেতু এবিকে ফার্স্ট প্রেফারেন্স দিয়েছে, সুতরাং সে কিন্তু এবির জন্য সিলেক্ট হয়ে গেল, ইউবির জন্য সিলেক্ট হতে পারলো না। তুমি হয়তো ভাবছো যে প্রতি বছর ইউবির কাট অফ বেশি যায়, এবির কাট অফ কম যায়, তাহলে আমি এবিটাকে ফার্স্ট প্রেফারেন্স দিই। ঠিক আছে, কোনো দরকার নেই। তুমি যদি ইউবি হোক আর এবি হোক, যার কাট অফ কম যাক না কেন, তুমি যদি মিনিমাম কাট অফ যে কোনো একটার কোয়ালিফাই করতে পারো, তুমি আরেকটাতে অটোমেটিক চলে যাবে, কোনো চাপ নেই, বুঝা গেল? আচ্ছা, আর সেকেন্ড কেসটা কি, ইউবি এবং এবি। ঠিক আছে, তাহলে এইবার কি হলো, ইউবি দিয়েছো প্রথম প্রেফারেন্স, মানে কি নিশ্চয়ই তোমার ইউবি পছন্দ। ঠিক আছে, তাহলে ইউবির কাট অফ যদি বেশি যায় এবং ইউবির কাট অফ যদি কম যায়, এবং তুমি যদি ইউবির কাট অফ ক্লিয়ার করতে পারো, তাহলে তো তুমি ইউবিতে যাবেই। কিন্তু ইউবির কাট অফ বেশি গেল, কিন্তু সেটা তুমি কোয়ালিফাই করতে পারলে না, এবির কাট অফ কম গেল, সেটা কোয়ালিফাই করতে পারলে, তাহলে অবভিয়াসলি তুমি এবিতে চান্স পেয়ে যাবে। বোঝা গেল আমি কি বোঝাতে পারলাম? আশা করছি আমি যেটা বোঝাতে চাইছি তোমরা বুঝতে পারছো। ঠিক আছে, তাহলে এখানে কী হিসাবে প্রেফারেন্সটা দেবে, তোমরা যেটা হতে চাও বা নিজেকে যে হিসাবে দেখতে চাও সেটাই প্রেফারেন্স দেবে, কাট অফ নিয়ে চিন্তা করবে না। ঠিক আছে, এবি হোক ইউবি হোক, মিনিমাম যেটা কাট অফ যাবে তার থেকে যদি তোমার নাম্বার বেশি থাকে, তুমি অবভিয়াসলি সেটার জন্য সিলেক্ট হয়ে যাবে, যে কোনো একটা পোস্ট তুমি পাবেই। ঠিক আছে, সুতরাং প্রেফারেন্স দেবে কি নিজের পছন্দ মতো। আশা করছি ক্লিয়ার করতে পারলাম। এবার তুমি হয়তো, অনেকের মনে একটা প্রশ্ন থাকে যে আমি ইউবি প্রেফারেন্স দিলাম, এবার হয়তো ম্যাক্সিমাম ছেলে এবি প্রিফারেন্স দিয়েছে। ঠিক আছে, তাহলে তাদের কি আগে নেবে? আমি ইউবি প্রথম প্রিফারেন্স দিয়েছি বলে কি আমাকে পরে নেবে? ওরকম কোনো ব্যাপার নেই। তুমি এবির কাট অফ ক্লিয়ার করতে পারলে মানে তুমি এবিতে সিলেক্টেড হয়ে গেলে। এবার এখানে র্যাঙ্কের তো কিছু যায় আসে না, সবাই সিলেক্টেড। র্যাঙ্কটা আলাদা ব্যাপার, র্যাঙ্ক অন্যান্য পরীক্ষায় র্যাঙ্কের গুরুত্ব আছে, এখানে সিলেক্ট হলেই হলো, সবাই সিলেক্টেড। ঠিক আছে, আচ্ছা, এইবার ফাইনাল যে কাট অফটা তোমাদের বার হবে মেন্স পরীক্ষা এবং ইন্টারভিউয়ের পরে 200+30, তাহলে 230, 230-এর মধ্যে ফাইনাল কাট অফটা যে হবে, সেটা তুমি এখানে যে প্রেফারেন্স দিয়েছো সেই প্রেফারেন্সের উপরে বেস করে হবে। সুতরাং প্রেফারেন্সটা দেবে কীভাবে, খুব ভেবেচিন্তে সাবধানে কীভাবে দেবে, যে তোমার যেটা পছন্দ সেটা 1 নম্বরে দেবে, তারপরে বাদ বাকিটা 2 নম্বরে। বোঝা গেল? আশা করছি বোঝাতে পেরেছি। এইবার আমি কি করব, এবার আমি আমার যে অ্যাডমিট কার্ডটা যেখানে আমি কোয়ালিফাই করেছিলাম পিইটি এবং পিএমটিতে, সেটা তোমাদেরকে দেখাবো। ঠিক আছে, চলো দেখানো যাক। এই হলো আমার অ্যাডমিট কার্ড। ঠিক আছে, ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড, দেখতেই পাচ্ছ অ্যাডমিট কার্ড 2020। ঠিক আছে, আমার অ্যাপ্লিকেশান সিরিয়াল নাম্বার, পিইটি পিএমটি রোল নাম্বার। ঠিক আছে, আচ্ছা, এই জিনিসটা সব থেকে ভালো ভাইটাল, সেইটা দেখো কিভাবে তোমাদের এটা হবে। ঠিক আছে, এখানে দেখতে পাবে আমার রান ছিল কবে, 28/4/2022। ঠিক আছে, 9টায় আমার রিপোর্টিং টাইম ছিল। ভেন্যু ছিল কি এসএসএফ ব্যাটালিয়ান প্যারেড, মঙ্গল পাণ্ডে উদ্যায়ন, ব্যারাকপুর। ঠিক আছে, আচ্ছা, এইবার এখানে আসি। এবার দেখো এটা হলো প্রথমের স্টিকার, প্রথমকার যে স্টিকারটা, এটা হলো সিলেক্ট ফর ফিট ইন পিএমটি ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট ফর বোথ ইউবি অ্যান্ড এবি। ঠিক আছে, আমার হাইট, ওয়েট এবং চেস্ট আমার সবই এবির জন্য সিলেক্টেড ছিল, সুতরাং আমি বোথের জন্য সিলেক্ট হয়ে গেলাম। তারপর আমার রান হলো, রানে দেখো আমার কত টাইম লেগেছিল, 2 মিনিট 47 সেকেন্ড। ঠিক আছে, যদিও এখন হয়তো এই সময়ের মধ্যে আমি করতে পারবো না, কারণ প্র্যাকটিস উঠে গেছে, তো প্র্যাকটিস নেই, প্র্যাকটিস বন্ধ হয়ে গেছে। এখন কেপিএসআইয়ের রান কী হবে আমি নিজেও বুঝতে পারছি না, ডিউটির এত প্রেশার, আমি মাঠে যাওয়ার পর প্র্যাকটিস করার সময় পাচ্ছি না। যাই হোক, সেটা সময় দেখা যাবে, যা হবে হবে। আচ্ছা, তাহলে 2.47 পয়েন্ট ফ্র্যাকশন টাইমটা ওরা নেয়। ঠিক আছে, কম্পিউটারে যেহেতু টাইম আসে 2.47.997 এরকম সামথিং আছে। ঠিক আছে, সুতরাং ধরো 3 মিনিটে পাস করতে হবে, তো কেউ যদি 2.59.999 সেকেন্ডেও যদি কেউ তার রান কভার করতে পারে, সেও কিন্তু পাস করে যাবে। ঠিক আছে, এবার আমি তোমাদের এখানে একটা পরামর্শ দেবো, যেহেতু এটা সার্কেল এরকমভাবে দৌড় হয়, আর এখানে যেহেতু সেন্সার লাগানো থাকে, তোমরা যখন রানটা কভার করবে, ফাইনাল যে রানটা কভার করবে, ঠিক আছে, মাথায় যেহেতু তোমাদের সেন্সারটা লাগানো থাকবে আর এখানে একটা সেন্সার লাগানো থাকবে, তুমি যেই এই দাগটা ক্রস করবে সঙ্গে সঙ্গে অটোমেটিক ও টাইমটা নিয়ে নেবে। ঠিক আছে,
সুতরাং যারা দেখছো আর পারছো না, কষ্ট করে হলেও টানছো, তারা কী করবে, আগে মাথাটা অবভিয়াসলি ঢোকানোর চেষ্টা করবে। বডি বা পা আগে ফেলতে যাবে না, দরকার হলে সামনের দিকে লাফ মেরে পড়ে যাবে, কোনো দরকার নেই, একটু লাগুক কোনো সমস্যা নেই। কিন্তু তুমি যদি 2.59.999 সেকেন্ডেও যদি তুমি রান পাস করতে পারো, তাহলেও কিন্তু তুমি পিইটির জন্য পাস করে গেলে। ঠিক আছে, যেই তুমি 3.3 মিনিটের মধ্যে 3 মিনিট পর্যন্ত নেবে, 3.000 এই টাইমটা পর্যন্ত নেবে, এর বেশি হয়ে গেলে কিন্তু আর নেবে না। এইটা যেই এখানে 1 হয়ে যাবে আর কিন্তু নেবে না। ঠিক আছে, এই জিনিসটার জন্য মাথায় থাকে। ঠিক আছে, আচ্ছা, তাহলে সেইভাবে তোমরা ভালো করে দৌড়ানো প্র্যাকটিস করো, যাতে 3 মিনিটের মধ্যে অবভিয়াসলি কভার করতে পারো। আর ইনস্ট্রাকশানটা আমি একটু বলে দিই, কী কী ডকুমেন্টস নিয়ে যেতে হবে। ঠিক আছে, তাহলে দেখো ইনস্ট্রাকশনটা কী আছে। নো ক্যান্ডিডেট শ্যাল বি অ্যালাউড এন্ট্রি ইনটু দ্য ভেন্যু অফ পিইটি বিএমটি উইদাউট এ কপি অফ কিউআর কোডেড অ্যাডমিট কার্ড। তাহলে অ্যাডমিট কার্ডটা তোমরা ক্লিয়ারলি প্রিন্ট আউট করে নিয়ে যাবে। ঠিক আছে, ওখানে যে কিউআর কোডটা আছে দেখলে, এর আগেই আমার ছবির পাশে একটা কিউআর কোড ছিল, কিউআর কোডটা যেন ক্লিয়ারলি প্রিন্ট আউট থাকে। ঠিক আছে, আচ্ছা, এইটা নিয়ে যেতে হবে। আর কি নিয়ে যেতে হবে, অরিজিনাল ডকুমেন্টস এবং ফটোকপি জেরক্স। ঠিক আছে, কী কী নিয়ে যেতে হবে, যারা গোর্খা গাড়োয়ালি রাজবংশী কমিউনিটি এবং এসটি ক্যাটাগরি, ঠিক আছে, তারা যেহেতু হাইট এবং ওয়েট ছাড় পাবে ওখানে পিএমটিতে, সুতরাং তারা যদি সেই সার্টিফিকেট যদি ওখানে না দেখাতে পারো, তাহলে কিন্তু সেই ছাড়টা পাবে না। ঠিক আছে, সুতরাং তারা পিইটি পিএমটির সময় সেই সার্টিফিকেটটা ওখানে দেখাতে হবে, সেটা নিয়ে যাবে। আর বাকিদের ক্ষেত্রে কি আছে, অ্যানি ওয়ান অফ দ্য ফলোয়িং ডকুমেন্টস। ঠিক আছে, তার আইডেন্টি প্রুফের জন্য যে কোনো একটা ডকুমেন্টস নিয়ে গেলেই হবে। আধার কার্ড, প্যান কার্ড, পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স, এপিক বা ভোটার কার্ড নাম্বার, বা অন্য যে কোনো অরিজিনাল গভর্নমেন্ট আইডেন্টি কার্ড। ঠিক আছে, এটা অবশ্যই নিয়ে যেতে হবে, যে কোনো একটা, তার অরিজিনাল একটা, জেরক্স একটা। ঠিক আছে, আর 3 নম্বর আছে মেডিকেল ফিটনেস সার্টিফিকেট। এটা কাদের না, যদি কেউ প্রেগনেন্ট মহিলা থাকে তাদের জন্য। ঠিক আছে, আচ্ছা, এই হলো মেন নিয়ে যেতে হবে। আর তেমন কিছু নিয়ে যাওয়ার কোনো জিনিস এখানে উল্লেখ করা নেই। আর যেগুলো মেন ইম্পর্টেন্ট জিনিসগুলো আছে আমি বলে দিচ্ছি। তোমাদের এই আইডেন্টি কার্ডের সঙ্গে অ্যাডমিট কার্ডের যে নাম, ডেট অফ বার্থ, বাবার নাম, এগুলো যেন সেম থাকে। ঠিক আছে, আচ্ছা, পিএমডিতে কোয়ালিফাই করতে হবে, তারপরে তোমরা পরের স্টেজে যাবে, মানে পিএমডিতে কোয়ালিফাই করে পিইটি হবে। ঠিক আছে, আচ্ছা, এবং পিএমটি এবং পিইটির ক্ষেত্রে ওখানে বোর্ডে যারা মেম্বার থাকবে তাদের সিদ্ধান্তই ফাইনাল হবে। ঠিক আছে, আচ্ছা, আর একটা খুব ভাইটাল জিনিস আছে। ধরো তোমাকে ফিজিক্যাল মেজারমেন্ট টেস্টে কোনো কারণে ডিসকোয়ালিফাই করে দিল, হাইটে হোক বা ওয়েট হোক ইত্যাদি। ঠিক আছে, এখানে একটা জিনিস আছে, একটা সুযোগ তোমাকে হয়তো দিতে পারে। এখানে লেখা আছে যে ক্যান্ডিডেট মে ইন রাইটিং, ঠিক আছে, বিফোর চেয়ারপারসন অফ দ্য রেঞ্জ রিক্রুটমেন্ট বোর্ড, ওই রিক্রুটমেন্ট বোর্ডের যিনি চেয়ারপারসন আছে তাকে লিখিতভাবে দিতে পারো যে তোমাকে যাতে আরেকবার সুযোগ দেওয়া হয় বা ওই জাতীয় কিছু। ঠিক আছে, আর একটা জিনিস বলে রাখি, কেউ যদি ইতিমধ্যে কোনো সরকারি কোনো কম্পিটিশান বলবো না, রিক্রুটমেন্ট প্রসেস বা পিআরবির আন্ডারে কোনো রিক্রুটমেন্টে যদি কোনোভাবে পার্টিসিপেট করে থাকো, ধরো কেউ কনস্টেবলে পার্টিসিপেট করেছিলে বা ইত্যাদি, তাদের যদি হাইট, ঠিক আছে, হাইটের ক্ষেত্রে মেনলি ছাড়টা পাবে, ওয়েট তো চেঞ্জ হয়, চেস্টটাও ইন জেনারেল চেঞ্জ হয়ে যেতে পারে, হাইটটার ক্ষেত্রে ছাড় পাবে। সেখানে যদি তোমাকে কোয়ালিফাই করে রাখে, তাহলে সেই অ্যাডমিট কার্ডটা সঙ্গে করে আনতে পারো। ঠিক আছে, যাতে এখানে যদি সামান্য একটুখানির জন্য হাইটে তোমাকে বাদ দেয়, যাতে এটাকে দেখে যাতে তোমাকে হয় আবার সুযোগ দেবে বা পাস করিয়ে দেয়, কিছু একটা ব্যবস্থা করবে। ঠিক আছে, সুতরাং কী বলবো, ফিজিক্যাল মেজারমেন্ট টেস্টে তোমরা যদি আটকে যাও, তোমরা লাস্ট চেষ্টা কী করবে, যে তোমরা একটা রিটেন অ্যাপ্লিকেশন করবে, কাকে, ও চেয়ারপারসন অফ দ্য রেঞ্জ রিক্রুটমেন্ট বোর্ড অন দ্য সেম ডে। ঠিক আছে, ওই দিনেই, পরের দিন এসে বললে আর হবে না। ঠিক আছে, তখন বোর্ডের যিনি চেয়ারপারসন আছে তিনি একটু কনসিডার করে দেখবে, ভেবেচিন্তে দেখবে যে হ্যাঁ কী করা যায়, দরকার হলে তিনি আরেকবার মেজারমেন্ট করবে যে তাকে নেওয়া যায় কি তাকে ডিসকোয়ালিফাই করে দেবে। ঠিক আছে, আচ্ছা, এটা একটা সুযোগ দেওয়া হবে। আচ্ছা, আর ডেট আর ভেন্যু চেঞ্জ করার কোনো রিকোয়েস্ট শোনা হবে না, আর কোনো ম্যাল প্র্যাকটিস, কাউকে টাকা পয়সা দেবে এইভাবে করবে না। ঠিক আছে, দ্য ক্যান্ডিডেট অ্যাডভাইস, ঠিক আছে, এই হলো মেনলি ভেরি ভেরি ইম্পর্টেন্ট পয়েন্টগুলো। ঠিক আছে, এই হলো ইনস্ট্রাকশন। তোমরা যখন অ্যাডমিট কার্ড পাবে, সেখানেও ভালো করে ডিটেলস ইনস্ট্রাকশন লেখা থাকবে। বেশি গাদাখানিক ডকুমেন্টস নিয়ে যাওয়ার কিছু দরকার নেই। মেনলি ডকুমেন্টস কোথায় থাকে, যখন তোমাদের ইন্টারভিউ হবে বা পার্সোনালিটি টেস্ট হবে, তখন তোমাদের এক গাদা ডকুমেন্টস নিয়ে যেতে হবে। ঠিক আছে, প্লাস তাদের অরিজিনাল জেরক্স কপি সব নিয়ে যেতে হয়, তখন লাগে ওটা। ঠিক আছে, এখন পিইটি পিএমটির সময় প্রয়োজন হবে না, বেশি চাপ নিয়ে লাভ নেই। এখন তোমরা পিইটি পিএমটির জন্য প্রিপারেশান নাও, আর অল্প অল্প করে মেন্সের জন্য প্রিপেয়ার হও। ঠিক আছে, সকলকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। আশা করছি ভিডিওটি
তোমাদের কাছে খুব ইউজফুল হবে এবং ইনফরমেটিভ হবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে এবং শেয়ার করবে। ঠিক আছে? লার্ন উইথ অরিজিৎ ইউটিউব চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। এটা ভবিষ্যতে তোমাদের আরও অনেকভাবে তোমাদের সাহায্য করবে। ঠিক আছে? সকলকে গুড লাক, সকলে ভালো থাকবে এবং নিজের স্বপ্ন পূরণের জন্য একদম জি জান লাগিয়ে দেবে যাকে বলে। ঠিক আছে? অল দ্য বেস্ট সকলকে। থ্যাংক ইউ।